Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. নমস্কার, দেখছেন সিএন। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। শুরু করছি প্রেসক্রিপশন, সৌজন্যে জহর টেস্ট টিউব বেবি সেন্টার। আজকে যে সমস্যাটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হলো টনসিলের সমস্যা। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ শরীরের, এবং ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে টনসিলে বিভিন্ন রকম সমস্যা হয়। কখনো টনসিল আমরা বলি যেটা যে টনসিল ফুলে গিয়েছে বা টনসিলে ব্যথা হচ্ছে, যে কারণে হয়তো অনেক রকম সমস্যা হয়, অনেক রকম জটিলতা থাকে। আজকে আগামী আধ ঘন্টা এটা নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন, আলাপ করে দিই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন সৌমিক দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ইএনটি, কলকাতা মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত জানাই স্যার প্রথমেই, এবং আপনারা যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরকেও স্বাগত জানাই। টেলিভিশন স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে, ফোন করতে পারেন এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে। যখন ফোন করবেন টেলিভিশনের অডিও মিউট করে টেলিফোনের মাধ্যমে কথা বলবেন, না হলে আপনাদের কথা আমাদের বুঝতে বা আমাদের কথা আপনাদের বুঝতে অসুবিধা হবে। আমি আসি স্যার শুরুতেই, যে মূলত কি টনসিলের কাজ কি? টনসিলের কাজ মেইনলি হচ্ছে আমাদের যাতে শরীরে যে জীবাণুগুলো ঢুকতে থাকে নাক দিয়ে বা মুখ দিয়ে, সেগুলো আটকানো, যাতে এই শরীরের বাকি অংশে পেটের সমস্যা না হয়, লাংসের সমস্যা না হয়, সেখানে আমাদের আটকানো যায়। সেইভাবেই আমাদের টনসিলগুলো থাকে। বাচ্চাদের ক্ষেত্রে কাজ বেশি করে, যত বড় হয় তত আর টনসিলের অতটা প্রয়োজন লাগে না আর কি। আচ্ছা, মূলত এর কোথায় অবস্থান এবং কত রকম? হ্যাঁ, আমাদের টনসিল বলতে আমাদের মুখমণ্ডলীর ভেতরে অনেক জায়গায় আছে। তবে মেইনলি আমরা যেটা টনসিল বলে বুঝি আর কি, সেটা মুখের ভেতরে দুদিকে দুটো থাকে, এবং এছাড়া নাকের পেছনে একটা গ্ল্যান্ড থাকে, অ্যাডিনয়েড। একটা বাচ্চাদের সমস্যা তৈরি করে অনেক সময় বড় হলে। এছাড়া নাকের আর কানের যোগাযোগের মাধ্যম, যেটা ইউস্টেশন টিউব আমরা বাংলায় ইংলিশে বলি, তার পেছনে লিঙ্গুয়াল টিউবাল টনসিল থাকে, আর জিভে থাকে লিঙ্গুয়াল টনসিল, বড় টনসিলের ঠিক তলায়। আচ্ছা, মানে এগুলো তো নিশ্চয়ই আলাদা আলাদা কাজ রয়েছে প্রত্যেকটা? মূলত একই কাজ, মানে সোজা কথায় বলতে গেলে এটা মানে ওয়াচ ডগ বা প্রহরী আর কি, যাতে ইনফেকশনটা আটকানো যায় আর কি, এবং নিজেরা ফুলে গিয়ে তো ইনফেকশনটাকে আটকায় আর কি, ওখানে যাতে ইনফেকশনটা অ্যারেস্টেড হয়ে যায়। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? আর টেলিভিশন অডিওটা মিউট করে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আমি বলি বলছি বাটা থেকে। আমার 3 সপ্তাহ হলো জ্বর, সর্দি, কাশি মানে এত হয়েছে, মানে কিছুতেই রাত্রিবেলা ঘুমোতে পারছি না। অনেক ডক্টর দেখিয়েছি, অ্যান্টিবায়োটিক এবং জ্বর, কফ, সর্দি অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কিছুতেই গলাটা পরিষ্কার হচ্ছে না, এবং কফ সর্দি ভীষণ মানে হয়ে আছে। তারপরে এইরকম ব্যাপার। মানে আপনার কি এটা মাঝে মাঝে হয়ে থাকে? একটু বলুন। অনেক ওষুধ খেয়েছি। আপনার কি এটা মাঝে মাঝে হয়ে থাকে দিদি? হ্যালো, হ্যাঁ বলছি, আপনার কি মাঝে মাঝে এটা হয়ে থাকে? মানে ওয়েদার চেঞ্জে হয় না, মানে অনেকদিন, মানে প্রায় 3-4 বছর আগে এরকম হয়েছিল, মানে অনেকদিন পরে হয়েছে। আমার গলা এতদিন পর্যন্ত বসে রাখিনি, তারপরে বুকে ব্যথা, মানে কাশতে গেলে বুকে ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো প্রশ্ন রয়েছে ওনাকে? না, মানে এই ইনফেকশনটা যা আছে আর কি, সেটা গলার থেকেও উনি বলছেন যেরকম বুকের সমস্যা বেশি হচ্ছে, গলাটা ধরে আছে, সেটা তো নিশ্চয়ই একজন ইএনটি স্পেশালিস্টকে দেখানো দরকার, এবং দরকার হচ্ছে স্পেশালিস্টও, যাতে এই টনসিল সংক্রান্ত সমস্যা ওনার কথা শুনে মনে হচ্ছে না সেরকমভাবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। মানে এটা পার্থক্যটা কিভাবে করা সম্ভব, যে টনসিলের কারণে ব্যথা হচ্ছে বা টনসিলের কারণে সর্দি কাশি? টনসিলের জন্য হলে মূলত গলায় ব্যথা হবে, ঢোক গিলতে গেলে কষ্ট হবে, বাচ্চাদের ক্ষেত্রে জ্বর থাকে, মাথা যন্ত্রণা হতে পারে, আর একটা উইকনেস থাকে, দুর্বলতা থাকে। এটা বড়দের এই সমস্যাটা অতটা বেশি হয় না যতটা বাচ্চাদের হয়, এবং খেতে সত্যি কষ্ট হয় বাচ্চাদের ক্ষেত্রে। খেতে সত্যিই কষ্ট হয়। আর একটা জিনিস হয় কি, যে টনসিল যখন ফুলছে বা যখন ব্যথা করছে টনসিলে, তখন গরম খেলে আরাম লাগছে, ঠান্ডা খেলে কষ্ট হয়। সেটা কি কারণ? সেটা মানে যেটা হয় আর কি, ওই ভেতরে একটা গরম খেলে একটা শেকের মতন হয় হয়তো, তাতে আর আমরা বলি যে গার্গেল করতে, খাওয়ার পরে গার্গেল করলে গলার ব্যথাটা সাময়িক কমে, এবং এটা অনেক সময় আমরা কোনো অ্যান্টিসেপটিক ওষুধ দিয়ে গার্গেল করতে বলি, তাতেও একটা রোল আছে। আচ্ছা, টনসিলের ব্যথাটা কেন হয়? টনসিলের ইনফেকশন হলে টনসিলগুলো ফুলে যায়, ফুলে গেলে স্বাভাবিকভাবে ব্যথা হতেই পারে।
টনসিল যতটা জায়গা আমাদের মুখের মণ্ডলে থাকে নর্মাল অবস্থায় দেখা যায় না, কিন্তু বড় হয়ে গেলে বাড়ির লোকও এক মুখের মধ্যে টর্চ দিয়ে দেখতে পারেন যে যথেষ্ট বড় হয়ে গেছে। প্যাসেজটা ছোট হওয়ার জন্য গিলতেও কষ্ট হয়। আচ্ছা, মানে এটা কি ব্যাকটেরিয়াল বা ভাইরাল কোনো? হ্যাঁ, প্রথমত ভাইরাল ইনফেকশন দিয়ে শুরু হয়, তারপরে তার সাথে সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হয় তখন কষ্টগুলো আরও বাড়ে, ব্যথা বেশি হয়, জ্বর বেশি হয়, এবং তখন আমরা দেখলে টনসিলগুলো লাল হয়ে ফুলে থাকে, টনসিল গলার মধ্যে বাইরের দিকে, তার জন্য গ্ল্যান্ড ফুলে যায়, এবং টনসিলগুলো দেখা যায় ছোট ছোট সাদা সাদা স্পট দেখা যাচ্ছে। সেগুলো দেখে অনেকে ভয় পায়। আগেকার দিনে এগুলো দেখলে লোকে ডিপথেরিয়া বলে সন্দেহ করতো, এখন ডিপথেরিয়া অনেকটাই কমে গেছে। স্বাভাবিকভাবে ওইগুলো আমাদের মিল কি রয়েছে এই দুটো রোগে? কিছুটা মিল আছে। ধরুন যেরকম অমিলটাই বেশি হয়তো, কারণ ডিপথেরিয়াতে প্রথমত অতটা জ্বর হয় না, আর একটু লং কন্টিনিউড প্রবলেমটা থাকে। এবং এই যে প্যাচটা যেটা বললাম টনসিলের, এটা টনসিলের উপর থেকে আরও চতুর্দিকে ছড়িয়ে যায়। আচ্ছা, আরও চতুর্দিকে ছড়িয়ে যায়। বেশ, একজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শম্ভ বর্মন বলছি আলিপুরদুয়ার থেকে। বলুন। হ্যাঁ বলছি, আমার বয়স 27 বছর। আমি গত 1 মাস আগে আমি দেখেছিলাম যে আমার গলার বাঁ সাইড দিক দিয়ে টনসিলাইটিসের একটা সিস্টের মতো দেখা যাচ্ছিল। তো আমি ডক্টরবাবুকে দেখিয়েছিলাম, তো উনি কোনো ওষুধ দেয়নি, আমাকে শুধু ওই ভিটামিন ই ক্যাপসুলটা খেতে বলেছেন। তো এর জন্য কি করতে পারি সেটা যদি একটু বলেন। আচ্ছা, বেশ। হ্যাঁ, এইটা একজন না, বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। আমি এটা বলবো যে একজন ইএনটি স্পেশালিস্ট দেখলেই, মুখের ভেতর দেখলেই বুঝতে পারবেন যে এটা কোনো চিন্তার ব্যাপার আছে কিনা। সিস থাকলে সচরাচর চিন্তার ব্যাপার থাকে না, তবে উনি যেরকম বলবেন সেভাবে মাঝে মাঝে ওনাকে গিয়ে দেখাতে হবে জিনিসটা বাড়ছে কিনা, আর কোনো কষ্ট হচ্ছে কিনা। অনেক সময় সিসটা নিজের থেকে ফেটে যায়, ফেটে গিয়ে বেরিয়ে গেলে আর কিছু দেখাই যায় না। কিন্তু যদি খুব কষ্টদায়ক হয়, আপনার মনে যদি ভয় হয় অন্য কিছু, তাহলে যদি যিনি দেখছেন তিনি মনে করেন তাহলে অপারেশন করবেন। সচরাচর অপারেশন লাগে না। কাশি কেন হয় মূলত? কাশি হচ্ছে মেনলি টনসিলার ফ্যারেঞ্জাইটিস, ফ্যারেঞ্জ যেটা পেছন দিকে থাকে আর কি, গলার পেছন দিকে, মানে শ্বাসনালীর পেছন দিকে, নাকের পেছন থেকে শুরু হয়, শ্বাসনালীর পেছন অবধি যায়। সেই ফ্যারেঞ্জ যদি একটা ইরিটেশন হয় বারবার, তার জন্য কাশি হয়। এবং আরেকটা জিনিস যেটা হয়, টনসিলের সঙ্গে সঙ্গে অনেক সময় সর্দির ব্যাপারও থাকে, সাইনোসাইটিসও তার সাথে যোগ হয়, এবং যোগ হলে নাকের সর্দিটা গলায় বেশি করে আসে, এবং সেটার জন্য গলার মধ্যে চুলকোতে হয়, ইরিটেশন হয়, তার জন্য একটা কাশি হয়। শরীর চেষ্টা করে এটাকে বার করে দেওয়ার, সেই জন্য কাশিটা হয়। টনসিলাইটিসটা কি এটাকেই বলে? হ্যাঁ, টনসিলাইটিস মানে মেনলি আপনার ওই যেটা টনসিলের প্রদাহকে বলছে আর কি, সেটা প্রেজেন্ট করে অনেকেই যে আমার টনসিল হয়েছে বলে। হয়তো অনেক সময় দেখা যায় যে এটা টনসিলের প্রবলেমই নয়, হয়তো অন্য কিছু সমস্যা হয়ে আছে, মুখের মধ্যে ঘা হয়ে আছে, বিশেষ করে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে। সেটা তারা ভাবছে যে টনসিলের প্রবলেম হচ্ছে, তারা হয়তো সেটাকে অনেক দিন ধরে ইগনোর করেছে, তারপর যখন আসে তখন অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ রোগ বা নিয়ে উপস্থিত হয় আর কি। উপসর্গ এগুলো কিভাবে বোঝা সম্ভব বা কি কি হলে? আচ্ছা, এটা বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বেশি হয়, বাচ্চারা প্রথমেই খুব ইরিটেবল হয়ে যায়, খেতে চায় না, জ্বর হয়, কান্নাকাটি করতে থাকে, সর্দি থাকে, এটা অনেক সময় তারা বমি করে ফেলে, মাথা যন্ত্রণাও কেউ কেউ বলেন। তো সেইটা মা বাবা বুঝে যদি চাইল্ড স্পেশালিস্ট বা ইএনটি স্পেশালিস্টের কাছে নিয়ে আসেন, দেখলেই মুখের ভেতরেটা টর্চ ফেলে একটা টাং রিপ্রেসি দিয়ে দেখলেই বুঝে যায় যে কী প্রবলেমটা হয়েছে। এটার জন্য আলাদা করে টেস্ট করার খুব প্রয়োজন হয় না। মানে কখন তাহলে আলাদা করে পরীক্ষার? হ্যাঁ, পরীক্ষা করা হয়। ধরুন ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেপ্টোকক্কাস বিটা হেমোলিটিকাস বলে একটা অর্গানিজম আছে, যেটা ধরা হয় যে ব্যাকটেরিয়াল টনসিলাইটিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা একটা ব্লাড টেস্ট করি কিছু কিছু ক্ষেত্রে, এএসও টাইটার বলে, অ্যান্টিস্ট্রেপ্টোলাইসিন ও টাইটার, সেটার একটা নির্দিষ্ট মাপকাঠি আছে, 200 ধরা হয় আর কি। তার উপরে যদি হয় তাহলে বুঝতে হবে যে এই স্ট্রেপ্টোকক্কাস হওয়ার সম্ভাবনা। আর তাছাড়াও আমরা টনসিলের মধ্যে থেকে লালা নিয়ে, টনসিলের চারপাশ থেকে লালা নিয়ে সেটা পরীক্ষা করি, থ্রোট সব বলা হয়, তার জন্য কালচার সেন্সিটিভ করলে আমরা ধরতে পারি যে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে কিনা। তাহলে তার আগেকার দিনে এটা পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা হতো, কিন্তু এখন নানা রকম অ্যান্টিবায়োটিক বেরিয়ে গেছে, ওরাল অ্যান্টিবায়োটিক বেরিয়ে গেছে, তার জন্য পেনিসিলিনের প্রয়োজনীয়তা অনেক কমে গেছে আগের থেকে। বেশ, একটা বিরতি নিতে হবে, বিরতির পর আবারও ফিরবো, সঙ্গে থাকুন। Johor Prescription, title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical, co-sponsored by Dr. Plus. Johor Prescription, title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical,
co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর। টনসিল নিয়ে কথা বলছি, আজকে স্যার রয়েছেন। একটা বিষয় একটু জানতে চাই, এখানে যে ওয়েদার চেঞ্জের সঙ্গে সঙ্গে তো অনেক সময় দেখা যায় যে টনসিলের সমস্যাটা বাড়ছে, মানে এটা কি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণটা ওই সময়টাই হ্যাঁ, মানে সেটা একটা হয়, প্লাস ধরুন এই গরম পড়ছে, আমরা অনেকেই রাস্তায় বেরিয়ে ঠান্ডা খেয়ে ফেললাম, ভেতরটা গরম বাইরে থেকে ঠান্ডা খেলাম, সঙ্গে সঙ্গেই একটা গলা ধরে থাকে, গলায় ব্যথা শুরু হয়। কেউ কেউ বেশি ভোগেন, সবার হয়তো অসুস্থ হচ্ছে না, কেউ হয়তো বাড়িতে ঠান্ডা ফ্রিজের জল খেয়েও কোনো তার অসুবিধা হচ্ছে না, কিন্তু যাদের অসুবিধা হয় তাদের সেগুলো বোধহয় না খাওয়াই ভালো। অনেক সময় ঘাম বসেও বোধহয় এই সমস্যা। হ্যাঁ, ঘাম বেশি হয় মেয়েদের ক্ষেত্রে। ভিড়ে এসে চুল বড়, স্নান করে ফেললেন চট করে, তারপর শুকোলেন না, আবার বেরিয়ে পড়লেন, এগুলোর ক্ষেত্রে এই চেঞ্জ অফ টেম্পারেচারের প্রবলেম বেশি হয়। বেশ, এরও টনসিলের যত্নর প্রসঙ্গে আসি, যে কিভাবে যত্ন নেওয়া উচিত? টনসিলে আলাদা করে সেভাবে নয়, তবে যারা কি কি অ্যাভয়েড করা উচিত? হ্যাঁ, যারা বেশি ভোগেন তাদের ধরুন ঠান্ডা জল খাওয়া, আইসক্রিম খাওয়া, বিশেষ করে গরমকালে এগুলো না খাওয়াই ভালো, কারণ এই লোভ সংবরণ করা, হ্যাঁ এইসব শক্ত, কিন্তু মানে ভোগান্তি হওয়ার থেকে আমার মনে হয় যতটা সম্ভব, বিশেষ করে বাচ্চাদের যদি করা যায়। আর আরেকটা জিনিস হয়তো খুব দরকার, যেটা আপনি আগেও বললেন, যে একটা ইউনিফর্ম টেম্পারেচারে থাকলে হয়তো অসুবিধা হয় না, বারবার ঠান্ডা গরম হলে অসুবিধা বেশি হয়। যে এসিতে থাকবে সে এসিতেই থাকতে পারলেই অতটা হবে না। মানে মোটের উপর যেটা দেখা যাচ্ছে যে এসি ছাড়া বিশেষ করে অফিসগুলোতে অন্তত সেভাবে তো খুব একটা কাজ হয় না। এক্ষেত্রে একটু মানে গরমকাল আসছেও, সেই জায়গা থেকে একটু আপনার কাছ থেকে জানতেও চাই, মানে কিভাবে এসির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়। সেটা সাধারণভাবে ধরুন তো অসুবিধা হয় না, কিন্তু যারা ধরুন অনেক সময় হয় যে একটা পার্টিকুলার দিক থেকে হয়তো এসিটা আসছে, তা সে যেখানে বসে কাজ করছে তার ঠিক মাথার উপর এসি, তার যদি অসুবিধা হয় তাহলে পজিশন চেঞ্জ করা, বা সে নিজে একটা প্রোটেকশন নিয়ে একটা স্কার্ফ ইউজ করলো, যাতে চট করে ডিরেক্টলি ঠান্ডাটা তার না লাগে আর কি। এবং বাইরে থেকে এসেই সঙ্গে সঙ্গে এসিতে যাওয়া, সেটা তো একটা সবসময় হয়তো সম্ভব হয় না, কিন্তু যতটা সম্ভব। আর চট করে ঠান্ডা জল খেয়ে ফেলা, বাড়িতে ফিরেই খেয়ে ফেললো, সেগুলোর একটা অসুবিধা হয় দেখুন। বেশ বেশ, আরেকজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। হ্যাঁ, আমার গলা শুকিয়ে যাচ্ছে আর ঢোক গলার সময় খুব কষ্ট হচ্ছে, খুব খুব স্পষ্ট হচ্ছে না, আরেকবার যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা যায়। আমার গলায় খাবার গিলতে গেলে সেগুলো খুব কষ্ট হচ্ছে, আচ্ছা, মুখ সবসময় শুকিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এটা মানে ওয়েদার চেঞ্জের সঙ্গে এটা কি বারবারই হয় নাকি এখন হচ্ছে আপনার? কতদিন ধরে হচ্ছে? গলা না, মানে এটাই আমার 1 মাস যাবত হয়েছে। 1 মাস ধরে হচ্ছে, আচ্ছা বেশ। আপনার ওনাকে কোনো প্রশ্ন রয়েছে? না, ঠিক বুঝতে পারলাম না ভালো করে। না, ওনার যেটা হচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে বারবার, এবং খাওয়ার সময় গিলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, সেটা হতে পারে। কাউকে দেখিয়েছেন কি এই যে 1 মাস ধরে? দেখানো হয়নি। আমার মনে হয় দেখালে ভালো হবে, কেন এইটা যেটা বলছেন আপনার, অনেক সময় সর্দি থাকলে, নাক বুজে গেলে, রাত্রে শোয়ার সময় গলা শুকিয়ে যায়, বারবার জল খেতে হয়, এটা হয়তো হতে পারে। আর গলার সমস্যা হলে যেটা হবে, একটা খুসখুসে কাশি হতে পারে, জ্বর থাকতে পারে, গিলতে কষ্ট হতে পারে। এগুলো যদি না হয় তাহলে হয়তো সরাসরি টনসিলের সমস্যা নাও হয়ে থাকতে পারে। বেশ, ধন্যবাদ দিদি ফোন করার জন্য। একটু আসি যে অনেক সময় টনসিলের সমস্যা হয়তো অনেকটাই মারাত্মক আকার ধারণ করে, যে সময় অপারেশন বাধ্যতামূলক হয়ে যায়, সেই পর্যায়টা কখন? হ্যাঁ, এটা ধরুন বিশেষ করে বাচ্চাদেরই হয়তো করতে হয় 2-3টে কারণে। 1 নম্বর হচ্ছে যদি টনসিলগুলো খুব বড়, তাতে বারবার ইনফেকশন হয়তো হচ্ছে না, কিন্তু তার জন্য তার খেতে কষ্ট হচ্ছে, ঢোক গিলতে গেলে কষ্ট হচ্ছে, শ্বাস নিতে রাত্রে কষ্ট হচ্ছে। বিশেষ করে এই বাচ্চাদের ক্ষেত্রে এই টনসিলের সঙ্গে অ্যাডিনোয়েড গ্ল্যান্ডটাও বড় হয়, তাতে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এই একটা সিচুয়েশন, যাকে আমরা আমাদের পরিভাষায় বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, বাচ্চাদের ক্ষেত্রে হয়। এই ক্ষেত্রে অনেকাংশে আমাদের অপারেশনই চিকিৎসা, কেন সেটা ছাড়া ওর এই কষ্টগুলোকে দূর করা যাবে না, ওষুধের দ্বারা হবে না। অপারেশনের রিস্ক থাকে? আজকালকার দিনে রিস্ক নেই বললেই চলে, কারণ যেভাবে আমরা অপারেশন করি, অ্যানাস্থেশিয়া যেরকম ডেভেলপ করেছে, ফলে এইটাতে অত অসুবিধা হওয়ার কথা না। অবশ্যই ট্রেন অ্যানাস্থেসিস লাগে, কেন আমরা যেখানে অপারেশন করছি সেখানে অ্যানাস্থেশিয়া হচ্ছে, অতএব অ্যানাস্থেসিস ডেফিনেটলি ট্রেন্ড হলে অসুবিধা হয় না। আমাদের মেডিকেল কলেজে তো রেগুলারই অপারেশন হচ্ছে,
কোনো অসুবিধা নেই। এটা যারা ধূমপান করেন তাদের কি কোনো রকম সমস্যা হতে পারে, মানে টনসিল কোনোভাবে আক্রান্ত হতে পারে? না, কিন্তু ধরুন টনসিলের সাথে সাথে ফ্যারেঞ্জাইটিসেরও তো খুব সম্পর্ক আছে, অতএব এইটা একটা ইরিটেশন হয়, এই ধোঁয়াটা গিয়ে কাশি হতে পারে। ক্রনিক স্মোকার্সদের জন্য কাশি তো থাকেই, যে সবসময় তার যে টনসিলাইটিস হচ্ছে বা ফ্যারেঞ্জাইটিস হচ্ছে সেটা বলবো না, কিন্তু কাশি থাকেই আর ক্রনিক স্মোকারদের। এর সাথে ইনফেকশনের হয়তো অতটা সম্পর্ক নেই। আর আরেকটা প্রশ্ন যেটা আগেরটা করছিলেন যে কী কী কারণে টনসিল করতে হতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে ধরুন যদি বারে বারে তার ইনফেকশন হচ্ছে, বছরে হয়তো একটা বছরে 6-7 বার গলা ব্যথা হলো, জ্বর হলো, সর্দি কাশি থাকতেই থাকলো, কিছুতেই সারানো যাচ্ছে না তাকে, তাহলে হয়তো তার টনসিল অপারেশন করতে হতে পারে। বা লাগাতার যদি 2-3 বছর ধরে এরকম টানা হতে থাকে, 3-4 বার করে বছরে টনসিলের জন্যই তার সর্দি কাশি জ্বর হচ্ছে, তাহলে নিশ্চয়ই অপারেশনের প্রশ্ন উঠতে পারে। এবং তার সাথে দেখা যায় যে তার আমরা যাই ওষুধ দিচ্ছি তার ঠিক ঠিক সারছে না, অ্যান্টিবায়োটিক দিলাম কিছুদিন ভালো থাকলে আবার তার ভোগান্তি। একটা দেখা যাবে যে গলার মধ্যে, গলার বাইরের টনসিলের গ্ল্যান্ড ফুলেই থাকছে সবসময়, আর সে বাচ্চা বাড়ছে না, হয়তো বারবার ভুগছে, ওয়েটও বাড়ছে না। টনসিলের গ্ল্যান্ডটা কি, মানে টনসিলটা কি এতটাই ফুলতে পারে যে বাইরে থেকে অনুভূত না হয়? না, সেটা না, এটা টনসিলের থেকে একটা ওই অন্য কোনো না, হ্যাঁ, টনসিলের গ্ল্যান্ড বলতে বাইরে থেকে যেটা বোঝা যায় সেটা লিম্ফ নোড বড় হয়, টনসিলের ইনফেকশন থেকে ওইখানে ওইটা ইনফেক্টেড হয়ে গিয়ে সেই লিম্ফ নোডটা বড় হয়, আচ্ছা। এবং সেটা কনস্ট্যান্টলি থাকেই, মানে এমনি ক্ষেত্রে হয়তো তার নেই, কিন্তু যার বারবার ভোগেন তাদের লিম্ফ নোডটা বড় হতেই থাকে আর কি, সেটা সারে না আর কি ওষুধ দিয়েও। বেশ, একটা বিরতি নিতে হবে, আবারও বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর। বিরতিতে যাওয়ার আগে অপারেশন নিয়ে কথা হচ্ছিল, টনসিলের অপারেশন কোন কোন পর্যায়ে বা কোন কোন সময় প্রয়োজন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো অবশ্যই স্যারের কাছে, কিন্তু তার আগে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? আপনি একটু টেলিভিশনের অডিওটা মিউট করে কথা বলুন প্লিজ, টেলিফোনের মাধ্যমে বলুন। মিউট করে দাও। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি কি, আমি গড়িয়াহাট থেকে বলছি। আমার 5 বছরের বাচ্চা, ওর গলায় না ফ্যারেঞ্জাইটিস মতো রয়েছে, কিছু খেতে পাচ্ছে না, নাক দিয়ে সর্দির সাথে রক্ত পড়ছে, আর ঘুমোচ্ছে যখন তখন নাকটা বন্ধ, আর তার জন্য মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, আর প্রচন্ড কাশি হচ্ছে, কাশতে কাশতে বমি করে দিচ্ছে। আমি কিছু খাওয়াতে পারছি না, এখন শুধু লিকুইড খাওয়াচ্ছি। লিকুইডের উপর তো আর সারাক্ষণ 5 বছরের বাচ্চা থাকতে পারে না, মানে এই হেন পরিস্থিতিতে আমি কি করে ওকে ওভারকাম করে নিয়ে আসবো? আর ডাক্তারবাবুর কাছে আমার আরেকটা প্রশ্ন, প্রত্যেকবার সিজন চেঞ্জে আমার বাচ্চার এরকম হয়, আর আমি কি করে প্রিকশন নেব? প্লিজ কাইন্ডলি যদি একটু বলে দেন। বেশ বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। শুনতে থাকুন, কি করণীয় ওই ক্ষেত্রে? হ্যাঁ, প্রথম কথা যেটা হচ্ছে, এটা তো শুধু টনসিলের সমস্যা হয়তো না, তার সাথে এই বাচ্চা 5 বছর বয়স, তার অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা হয়তো বড় আছে, তার জন্য সবসময় সর্দি থাকছে। নাক হয়তো সর্দিটাকে পরিষ্কার করার জন্য একটু নাকের মধ্যে হাত দেওয়া হচ্ছে, তার জন্য রক্তপাত হতে পারে। তো এই ক্ষেত্রে তো নিশ্চয়ই আপনার যিনি চাইল্ড স্পেশালিস্ট আছেন বা ইএনটি ডাক্তারবাবুকে গিয়ে অ্যান্টিবায়োটিক, যেরকম বলছেন আপনার অসুবিধাগুলো, অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন আছে। নাকের ড্রপ যদি দরকার হয়, নাক বন্ধ হলে কিছুদিনের জন্য দেওয়া দরকার আছে। সর্দি কমানোর কিছু ওষুধ আছে, সেগুলো খাওয়া দরকার আছে। তারপরে যদি সমস্যাগুলো বারে বারে হয়, তাহলে দেখতে হবে যে একটা এক্স রে করে যে অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা সত্যিই বড় আছে কিনা, তার জন্য কষ্টগুলো বারে বারে হচ্ছে কিনা। এবং অবশ্যই এই সিজন চেঞ্জের সময় যেটা করতে হবে, ঠান্ডা না লাগে সেইটার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। গাড়িতে করে যাওয়ার সময় বা বাইকে করে যাওয়ার সময় ঠান্ডা না লাগে বাচ্চা, সেটা দেখতে হবে। ভোরবেলার দিকে স্কুলে যাই যখন, তখন ঠান্ডা লাগতে পারে, অতএব সেই সময়টার প্রোটেকশন নিয়ে চলতে হবে। আর বারবার এই ঘামে ভিজা অবস্থায় বাড়িতে এসে স্নান করে ফেলা, এগুলোকে না করতে পারলেই ভালো। বেশ, যেটা জানতে চাইছিলাম যে অস্ত্রোপচারের ক্ষেত্রে এমন কোনো রোগ কি থাকছে যে রোগগুলো থাকলে অস্ত্রোপচার করা যায় না? হ্যাঁ, সেগুলো কিছু কিছু আছে, যেরকম ধরুন আমাদের অনেকেরই ব্লিডিং ডিসঅর্ডার কিছু থাকে আর কি, সেগুলো টনসিলের ক্ষেত্রে খুব দরকারি, কারণ আমরা অপারেশন করার সময় যদি রক্তপাত তো হয়,
সেটা যদি আমরা আগে থেকে না জানি যে রক্তপাত বেশি হতে পারে এই অপারেশনে, তখন কিন্তু রক্ত বন্ধ করা অসুবিধা হতে পারে। কারণ টনসিলেক্টমির একটা বড় কমপ্লিকেশন হচ্ছে রক্তপাত হওয়া। সেইগুলোকে আগে থেকে আমরা যদি ধরুন কারোর হিমোফিলিয়া আছে, হ্যাঁ, বা সেই সব রোগীর ক্ষেত্রে আমরা টনসিল অপারেশন করি না, কারণ তার রক্ত বন্ধ করা খুব অসুবিধা হয়ে যায়। তাকে ওষুধ দিয়ে যতটা সম্ভব দেখতে হবে আর কি। এছাড়াও ধরুন অনেকের আছে, বিশেষ করে বয়স্ক লোকেদের যদি টনসিল করতে হয়, তার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস কতটা আছে, ঘাটটা বেঁকানো যাবে কিনা, টিউবারকুলোসিস থাকলে। আর আগেকার দিনে বলতো যে যদি আমাদের হয় পোলিও যদি হয়ে থাকে, অ্যাকিউট পোলিও যখন হচ্ছে আশেপাশে, তখন টনসিলেক্টমি আমরা করতাম না। অবশ্য সেগুলো তো এখন আর বলা যায় না, কিন্তু আমরা যেরকমভাবে টনসিল করি এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে সেটা হচ্ছে ডিসেকশন মেথডে। আস্তে আস্তে টনসিলের দেয়াল থেকে মানে ফ্যারিংসের দেয়াল থেকে আস্তে আস্তে আমরা বার করে দিই। কিন্তু এছাড়াও নতুন কিছু পদ্ধতি হয়েছে যাতে টনসিলের অপারেশন করলে ব্লিডিং খুব কম হয়। সেটা কোঅ্যাবলেশন টেকনিক বলে, সেটা কোঅ্যাবলেশন বলে একটা মেশিন আছে, সেটা দিয়ে আমরা টনসিল অপারেশন করতে পারি। নাকের পেছনে গ্ল্যান্ড যেটা অ্যাডিনয়েড বললাম সেটাও অপারেশন করতে পারি, তাতে রক্তপাত অনেক কম হয়। আচ্ছা, অনেক কম। টনসিলের মানে থাকলে মানে টনসিলের কোনো সমস্যা থাকলে অন্য কোনো জটিলতা থাকতে পারে, অন্য কোনো রোগ? মানে ধরুন যেটা বয়স্ক লোকের ক্ষেত্রে আমাদের কাছে আসছেন যে গলায় ব্যথা হচ্ছে, গিলতে কষ্ট হচ্ছে, তারা ভাবছেন হয়তো টনসিল, নিজের থেকে অত ওষুধ খেয়েছেন বা দোকানে বলে ওষুধ নিয়েছেন, হ্যাঁ, কিন্তু তার সমস্যা সারছে না। অনেক সময় তারা এত দেরি করে আসে যে দেখা যায় অনেক সময় কোনো টিউমার হয়েছে টনসিলের মধ্যে, হয় ক্যান্সার টনসিলে হয়, টনসিলের আশেপাশেও ক্যান্সার হয়, তালুতে ক্যান্সার হয়। এটা আমাদের দেশে ওরাল ক্যান্সার খুব কমন। অতএব সমস্যা একটু থাকতে যেন আমাদের কাছে চলে আসে, অল্প অবস্থায় ধরা পড়লে চিকিৎসাতে পুরো কিওর সম্ভব। একদম সময় শেষ প্রায়, আমি একদম শেষে চলে এসেছি একটা বিষয় জানতে চাওয়ার আপনার কাছ থেকে, হয়তো একটু প্রসঙ্গান্তর হবে, যে যারা বাচিক শিল্পের সঙ্গে জড়িত, আবৃত্তি করছেন, কবিতা বলছেন বা গান গাইছেন যারা, বা অভিনেতা অভিনেত্রী, তাদের গলার যত্নের ক্ষেত্রে কি করণীয়? হ্যাঁ, যেটা হওয়া, অনেকে ধরুন গান গাইছেন তার সঙ্গে স্কুলেও পড়াচ্ছেন, এরকম পেশেন্ট আমরা প্রায়ই পাই। তো তাদের আমরা বলি যে গলার উপর চাপ না দিয়ে কথা বলা। ধরুন কাউকে বকছেন আর কি, অনেক দূর থেকে যদি বাড়ির বাচ্চাদেরও বকা হয় তাহলে গলার উপর চাপ পড়ে, তার কাছে গিয়ে বকুন। বা ধরুন স্কুলে যারা পড়ান তারা হেঁটে পড়ান, হ্যাঁ, এবং স্কুলে পরপর যাতে ক্লাস নেন, অনেকক্ষণ ধরে যদি প্রোগ্রাম হয় গানের বা আবৃত্তির, তখন সেগুলো গলার উপর চাপ পড়ে। এবং ডেফিনেটলি আমাদের ওই কি বলে এক্সারসাইজ করা, অনুলোম বিলোম প্রাণায়াম, এগুলো করা, লাংসের ভলিউম বাড়াবার জন্য কিছু এক্সারসাইজ আছে, সেগুলো অবশ্যই করতে হবে। এবং আরেকটা যেটা গানের ক্ষেত্রে আমি বলবো, হয়তো যেটা দরকার যে একটা নির্দিষ্ট স্কেলে যে গাইছেন আর কি, এই স্কেলটা চট করে চেঞ্জ না করা, সেটার ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়ে যায়। ধরুন একজন মাস্টারমশাইয়ের কাছে শিখছিলেন, তিনি একরকম স্কেলে গাইতে বললেন, আবার আরেকজনের কাছে গিয়ে সে হয়তো তার স্কেল পাল্টে দিল। অবশ্যই এগুলো মাথায় রাখলে বোধহয় একটু নিজেদের সচেতনতার জায়গাটা একটু যদি তৈরি করা যায় তাহলে বোধহয় একটু হয়তো জলও খাওয়ার প্রয়োজন হয়, যে গানের ক্লাস নিচ্ছে, গান গাইছেন, মাঝে মাঝে জল খাওয়া, একটু গ্যাপ দিয়ে কথা বলে। আজকে সময় শেষ, এখানেই শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠান। আমাদের সঙ্গে স্যার ছিলেন, আপনাকে ধন্যবাদ আমাদের আবারও সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা টেলিভিশনের পর্দা এতক্ষণ চোখ রেখেছিলেন আপনাদেরও ধন্যবাদ এই অনুষ্ঠান দেখার জন্য। আজকে এখানে শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক সিএনএ। Johor Prescription, title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical, co-sponsored by Dr. Plus.